এই দিনটার জন্য, শুধুমাত্র এই দিনটার জন্য এতদিন পর্যন্ত অপেক্ষা করতেছিলাম। আজকে মনের ভিতর অনেক আনন্দ জাগতেছে। এ আল্লাহর জমিনে কোন নাস্তিকের বাচ্চার জায়গা হবে না। নারে তাকবীর, আল্লাহু আকবার। শুকুর আলহামদুলিল্লাহ, আমার আল্লাহ হলো উত্তম পরিকল্পনাকারী। শুভেন্দ্রকে খুঁজে পাওয়া যাচ্ছে না পশ্চিমবঙ্গের কোথাও। কলকাতায় মানুষের গণধুলাইয়ের পরে তাকে এখন খুঁজে পাওয়া যাচ্ছে না কলকাতায়। মুখ্যমন্ত্রী হয়ে মাত্র 15 দিনও টিকতে পারছে না শুভেন্দু অধিকারী। শুভেন্দুর বিরুদ্ধে হাজার হাজার হিন্দু মুসলিম একসাথে রাস্তায় নেমে এসেছে। শুভেন্দুকে 24 ঘন্টা আলটিমেটাম দেওয়া হয়েছে। কুরবানি ঈদের আগেই ক্ষমতা ছেড়ে পালাতে হবে শুভেন্দুকে। জনগণের চাপের মুখে পদত্যাগ করতে বাধ্য হয়। সাধারণ জনগণ ধাওয়া দিয়েছে, সেই ধাওয়ায় তিনি দৌড় দিয়েছে এবং দৌড়ে তিনি পালিয়ে খেপে গেছে ভাই। এবার আর রক্ষা নাই, মহিলা পুরুষ একসাথে মাঠে নেমেছে। বিজেপিকে এবার ক্ষমতা থেকে নামিয়েই ছাড়বে। তাহলে ওই ফ্যাসিস্টের স্থান যেখানে হয়েছে আপনার স্থানও সেখানেই হবে, বাংলাদেশে জায়গা হবে না। আপনি লাথি মারেন সংবিধানের মধ্যে, 72-এর সংবিধানের মধ্যে লাথি মেরে তাকে পরিবর্তন করুন। এক নাসিরউদ্দিন পাটোয়ারি সবকিছু হিলাই দিল। হ্যাঁ, সবকিছু হিলাই দিয়েছে তো এক নাসিরউদ্দিন পাটোয়ারি। এক নাসিরউদ্দিন পাটোয়ারিকে জবাব দেওয়ার জন্য বড় বড় মন্ত্রী থেকে আরম্ভ করে বিএনপির বড় বড় নেতারা কত রকম প্রশ্ন করতেছে, চারিদিকে মাইনাই নিতে পারতেছে না তার সমালোচনা। অবশেষে রামিসার যে ধর্ষণ ও হত্যা হয়েছে তার সিসিটিভি ফুটেজ ফাঁস হলো। দর্শক শ্রোতা, যেই সিসিটিভি ফুটেজ দেখলে আপনারা অবাক হয়ে যাবেন। এবং প্রিয় দর্শক, শুভেন্দু অধিকারীকে নাকি কলকাতায় খুঁজে পাওয়া যাচ্ছে না। তাকে নাকি গণধোলাই দেওয়া হয় এবং এই গণধোলাই দেওয়ার পর থেকেই তাকে নাকি কলকাতা বা পশ্চিমবঙ্গে খুঁজে পাওয়া যাচ্ছে না। দর্শক, আজকের ভিডিওটি দেখলে আপনারা জানতে পারবেন শুভেন্দু অধিকারী এই মুহূর্তে কোথায় রয়েছেন বা কোথায় পালিয়ে গিয়েছেন। এমনকি আরো একটি খবর পেয়েছি, সেটি হচ্ছে তিনি নাকি পদত্যাগ করেছেন এবং এই কুরবানি ঈদের আগেই তিনি পদত্যাগ করে নাকি পালিয়েছেন। প্রিয় দর্শক, এরই সাথে সাথে নরেন্দ্র মোদীর অবস্থাও কুরবানি ঈদের আগেই খারাপ হতে চলেছে। প্রিয় দর্শক, যেই বিষয়গুলো আমি আপনাদের ভিডিও শুরুতেই দেখিয়েছি সেগুলোর বিস্তারিত আলোচনা সামনে দেখাবো। তবে তার আগে বলি, বাংলাদেশে এই মুহূর্তে বেশ কিছু চাঞ্চল্যকর ঘটনা ঘটে গিয়েছে। রামিসার ইস্যুকে কেন্দ্র করে এই মুহূর্তে বেশ কিছু চাঞ্চল্যকর তথ্য কিন্তু ফাঁস হয়েছে, যেই তথ্যগুলো আপনারা জানতে পারবেন। প্রিয় দর্শক, পাটোয়ারির উপর ডিম এবং তার উপর হামলা করার ঘটনায় এইবার বিএনপি সরকারও কিন্তু বিপদে পড়তে চলেছে, যেগুলো জানতে পারবেন। তো আমি আর বেশি কথা বাড়াচ্ছি না, আমি ভিডিওর শুরুতেই আপনাদের যে ভিডিওগুলোর অংশ বিশেষ দেখিয়ে শুরু করেছিলাম সেই ভিডিওগুলোর বিস্তারিত আলোচনা দেখাবো। তবে তার আগে বলি, যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি সকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করে গেছেন তাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন একটি লাইক দিয়ে আমরা ধারাবাহিকভাবে সবগুলো ভিডিওর বিস্তারিত আলোচনা দেখে আসি। মুখ্যমন্ত্রী হয়ে মাত্র 15 দিনও টিকতে পারছে না শুভেন্দু অধিকারী। শুভেন্দুর বিরুদ্ধে হাজার হাজার হিন্দু মুসলিম একসাথে রাস্তায় নেমে এসেছে। শুভেন্দুকে 24 ঘন্টা আলটিমেটাম দেওয়া হয়েছে। কুরবানি ঈদের আগেই ক্ষমতা ছেড়ে পালাতে হবে শুভেন্দুকে। তবে সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো, এর আগেও মুখ্যমন্ত্রীর মেয়াদ শেষ হওয়ার আগে পদত্যাগ করার অসংখ্য নজির রয়েছে ভারতে। 2021 সালে পাঞ্জাবের মুখ্যমন্ত্রী মেয়াদ শেষ হওয়ার আগে জনগণের চাপের মুখে পদত্যাগ করতে বাধ্য হয়। একই বছর 2021 সালে কর্ণাটকের মুখ্যমন্ত্রীও পদত্যাগ করতে বাধ্য হন। এছাড়া 2019 সালে মহারাষ্ট্র এবং উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রীদের পদত্যাগ করার ইতিহাস রয়েছে। আর এবার পশ্চিমবঙ্গে তা হতে যাচ্ছে। ভারতের যে হিন্দুরা শুভেন্দুকে ভোট দিয়ে ক্ষমতায় নিয়ে এসেছে, সেই হিন্দুরাই এখন শুভেন্দুকে ক্ষমতা থেকে সরাতে মাঠে নেমেছে। মাত্র কয়েকদিনে শুভেন্দুর প্রতি মানুষ এতটাই বিরক্ত হয়ে উঠেছে, এখন ভারতের হিন্দুরাই বলছে শুভেন্দুকে ভোট তারা ভুল করেছে। রাজ্যের মুখ্যমন্ত্রী ক্ষমতায় বসার মাত্র 15 দিনের মধ্যেই রাজ্যের জনগণ মুখ্যমন্ত্রীর পদত্যাগ চাইছে। তারা বলছে ভুল মানুষকে নির্বাচিত করেছে তারা। সাধারণ মানুষের মনে এই ক্ষোভ এখন ভয় ধরিয়ে দিয়েছে নরেন্দ্র মোদীকেও। দর্শক, শুভেন্দু অধিকারীর পদত্যাগ চান কারা কারা? আপনাদের মতামত অবশ্যই কমেন্ট করবেন। এদিকে শুভেন্দু মুখ্যমন্ত্রী হওয়ার পর এখনো জনগণের দৌড়ের উপর রয়েছে। যেখানেই যান ভারতের জনগণ তাকে দৌড়ের উপর রাখছেন, আর নিজের দেশে জনগণের তারা খেয়ে দায় চাপিয়ে দেন মুসলমানদের উপর। বিভিন্ন জায়গায় গিয়ে নিজের দেশের হিন্দুদের থেকে তারা খেয়ে বাংলাদেশের মুসলমানদের উপর অভিযোগ করছেন শুভেন্দু অধিকারী। দেখেন, একটা বিষয় নিশ্চিত, শুভেন্দু যতদিন মুখ্যমন্ত্রী থাকবে ততদিন পশ্চিমবঙ্গে মুসলমানরা শান্তিতে থাকবে না। একই সাথে বাংলাদেশকেও শান্তিতে থাকতে দিবে না এই শুভেন্দু অধিকারী। ভারতে হিন্দু মুসলিম বিভাজন অনেক আগে থেকেই চলছে। তবে কলকাতায় মমতা ব্যানার্জির শাসনামলে মুসলমানরা তুলনামূলক নিরাপদে থাকলেও এখন হিন্দু মুসলিম দাঙ্গা তৈরি করে মুসলমানদের কোণঠাসা করার পরিকল্পনা করছে শুভেন্দু অধিকারী। দীর্ঘ 79 বছর পর প্রথমবারের মতো পশ্চিমবঙ্গে বিজেপির হয়ে শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী নির্বাচিত হন। নির্বাচিত হওয়ার পর থেকেই নরেন্দ্র মোদীর নির্দেশে পশ্চিমবঙ্গের মুসলমানদের বিরুদ্ধে একের পর এক বিতর্কিত সিদ্ধান্ত দিচ্ছেন শুভেন্দু অধিকারী। পশ্চিমবঙ্গের সাধারণ নাগরিকরা বলছে শুভেন্দু অধিকারী স্বাধীনভাবে সিদ্ধান্ত নেওয়ার কোনো ক্ষমতা নেই।
কেন্দ্র থেকে শুভেন্দু অধিকারীকে নির্দেশ দিয়ে সবকিছু করাচ্ছেন নরেন্দ্র মোদী। পশ্চিমবঙ্গের সবচেয়ে বিতর্কিত এবং উগ্র মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। রাজনৈতিক আদর্শ, ব্যক্তিগত এবং পেশাগত যোগ্যতা নিয়েও নানান বিতর্ক রয়েছে। কখনো মমতা ব্যানার্জির দল, কখনো বাম দল, আবার কখনো উগ্র হিন্দুত্ববাদী দল বিজেপি। এক এক সময় এক এক দলে জায়গা বদল করেছেন শুভেন্দু অধিকারী, আর তার অপেশাদার বক্তব্য নিয়েও নানান বিতর্ক রয়েছে। এমন একজন মুখ্যমন্ত্রী ক্ষমতায় বসার মাত্র 15 দিনের মধ্যেই রাজ্যের জনগণ মুখ্যমন্ত্রী পদত্যাগ চাইছে। তারা বলছে তারা ভুল মানুষকে নির্বাচিত করেছেন। সাধারণ মানুষের মনের এই ক্ষোভ এখন ভয় ধরিয়ে দিয়েছে নরেন্দ্র মোদীকেও। বাংলাদেশের মধ্যম শ্রেণীর সরকারি কর্মকর্তারা রাষ্ট্র কিভাবে পরিচালনা করতে হয়, জনপ্রশাসন কিভাবে পরিচালনা করতে হয়, রাষ্ট্র কিভাবে ফাংশন করে, এই প্রশিক্ষণের জন্য বিভিন্ন দেশে গিয়ে প্রশিক্ষণ নিয়ে থাকেন। 2014 সালের পর থেকে 2024 সাল পর্যন্ত এই প্রশিক্ষণ এককভাবে ভারতে নেওয়া হতো। ভারতের উত্তরাখণ্ড প্রদেশের মিসৌরিতে লাল বাহাদুর শাস্ত্রী প্রশিক্ষণ একাডেমিতে পাঠানো হতো। এইখানে তাদেরকে কি শেখানো হতো, এই ব্যাপারে নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন কর্মকর্তা যারা প্রশিক্ষণ নিয়ে এসেছে তারা জানিয়েছে মূলত ভারত সরকার কিভাবে পরিচালিত হয়, এর আদলে বাংলাদেশও কিভাবে পরিচালনা করতে পারে, রাস্তাঘাট কিভাবে নির্মাণ করতে হয়, অবকাঠামোগত উন্নয়ন কিভাবে করতে হয়, এবং তাদেরকে সরেজমিনে গিয়ে এইগুলো দেখানো হতো। এই হচ্ছে প্রশিক্ষণ। এই প্রশিক্ষণ এবার ভারত থেকে অন্য একটি দেশে স্থানান্তরিত হয়েছে এবং ইতিমধ্যে গত 4 তারিখ থেকে, চলতি মাসের 4 তারিখ থেকে 12 জন কর্মকর্তা সেখানে প্রশিক্ষণ নিচ্ছেন। যে কতজন কর্মকর্তা ইতিপূর্বে ভারতে প্রশিক্ষণ নিয়েছেন এইটা জানা যায় নাই, তারা নাম প্রকাশ করতে চায় না। তবে প্রথম আলোর একটি রিপোর্টে দেখুন, এই রিপোর্টটায় তারা বলছে 3000-এর মতো কর্মকর্তা তারা ভারতে প্রশিক্ষণ নিয়েছেন। এরা কারা? এই প্রশিক্ষণ নিয়েছেন কোন মাধ্যমের মানুষজন, কর্মকর্তা? এর ভিতরে জেলা ম্যাজিস্ট্রেট, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট, নির্বাহী অফিসার, তারপরে নির্বাহী অফিসার এসিল্যান্ড যিনি ভূমি কমিশনার, সিনিয়র সচিব, সিনিয়র সহকারী কমিশনার, এই জাতীয় লোকদের সেখানে প্রশিক্ষণে পাঠানো হয়েছিল। এবং ওই যে বললাম 3000 জন ইতিপূর্বে প্রশিক্ষণ নিয়েছে। শুধু তাই নয়, এখানে প্রশিক্ষণে পাঠানো হতো বাংলাদেশ সেনাবাহিনীর যারা বিএমএ লং কোর্স করে, এই লং কোর্স করে তাদের মেজর জেনারেল পদের পরে যে প্রমোশনগুলো, এই প্রমোশনগুলো হতে গেলে তাদের অবশ্যই ভারত থেকে একটি প্রশিক্ষণ নিয়ে আসতে হতো এবং এই প্রশিক্ষণে ভারত যাদেরকে রিকমেন্ড করতো যে হ্যাঁ তাকে দাও, তাকেই দেয়া হতো। কারণ কি, কিসের ভিত্তিতে ভারত রিকমেন্ড করতো? সেখানে তারা যখন প্রশিক্ষণ, সমস্ত কর্মকর্তাদের, আগেই বলছি, যারা ওখানে প্রশিক্ষণ নিতে যেত তাদের প্রত্যেককে সারাদিন ধরে মনে করেন অবাধ সুযোগ সুবিধা দিত। এই খরচ কিন্তু বহন করতো সরকার, বাংলাদেশ সরকার। তারা সেখানে অবাধ সুযোগ সুবিধা ভোগ করতো, তাদের পিছনে নারী লেলিয়ে দেওয়া হতো। এবার তারা ওইগুলো পেয়ে ভুলে যেত, বিভিন্ন জায়গায় ঘোরাঘুরি করতো, আর রয়ের লোকজন তার পিছনে ঘুরঘুর করতো এবং সেগুলো ছবি তুলে রাখতো। এবার চূড়ান্ত পর্যায়ে যেদিন মনে করেন প্রশিক্ষণ শেষ, তার আগে এক এক করে ডাকা হতো, ডেকে তাদেরকে একটা রুমের ভিতরে ভাইবা নেবার নামে তাদেরকে ওই আমলনামা বড় টিভি স্ক্রিনে দেখানো হতো যে দেখো, এটা একটু দেখো। তো সে তো এটা দেখে তার চোখ ছানা বড়া হয়ে যেত, সে মাথা নিচু করে বসে থাকতো। এবার ভাইবা বোর্ডের চেয়ারের ওপাশ থেকে একটি প্রস্তাব ভেসে আসতো যে তুমি তো লেখাপড়া করো নাই, তুমি প্রশিক্ষণ নেও নাই, তুমি এখানে এসে আউল ফাউল কাজ করে সময় কাটিয়েছো, এখন বলো তোমার সিদ্ধান্ত তুমিই জানাও, তোমাকে কি সার্টিফিকেট দিব। তখন এই বেচারা মাথা নিচু করেই বলতেন যে স্যার আমার কিছু বলার নাই, আপনি যেটা বলবেন সেটাই আমি মাথা পেতে নিব। তখন তার হাতে ওখানে একটা প্রেসক্রিপশন ধরিয়ে দেওয়া হতো, তুমি বাংলাদেশে যাচ্ছ, এই প্রেসক্রিপশনের বাইরে জীবনে যদি কোনোদিন একটি পা ফেলেছো তাহলে এই সমস্ত এই যে ভিডিওগুলো সব এক এক করে আস্তে আস্তে ভাইরাল করে দেওয়া হবে। সুতরাং এই বেচারা বাংলাদেশে এসে সে কি আর কোনোদিন বাংলাদেশের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে কথা বলবে, বাংলাদেশের স্বার্থ দেখবে, নাকি তার টিকিটা যেখানে বাধা, তার মান ইজ্জত যেখানে বন্দুক রেখে এসেছে তার স্বার্থটা দেখবে? সেটাই দেখতো। যাই হোক, মজার ব্যাপার হচ্ছে আশার বাণী যেটা, এই ঘটনার, এই পরিস্থিতির কিছুটা অবসান হতে যাচ্ছে। গত 4 মে থেকে এই মাসের 29 মে পর্যন্ত 12 জন কর্মকর্তা ভারতের পরিবর্তে পাকিস্তানে তারা প্রশিক্ষণ নিতে গেছে এবং এখন থেকে নিয়মিত এখানে প্রশিক্ষণ নেবে। পাকিস্তানের লাহোরে সিভিল সার্ভিস একাডেমিতে এই প্রশিক্ষণটি দেয়া হচ্ছে। এবং সবচেয়ে সুখের বিষয়, এই যে যারা প্রশিক্ষণ নিতে যাচ্ছে তাদের সমস্ত খরচ, আসা যাওয়া, থাকা, খাওয়া, সমস্ত খরচ বহন করছে পাকিস্তান সরকার। আর আগে কিন্তু সব বাংলাদেশ সরকারকে ওখানে পাঠাতে হতো টাকা পয়সা। একজন জনপ্রশাসন বিশ্লেষক আব্দুল আওয়াল
তিনি বলছেন যে এই প্রশিক্ষণ অবশ্যই এক দেশের ভিতরে সীমাবদ্ধ থাকা উচিত নয়, অবশ্যই বিভিন্ন দেশে, পাকিস্তানেও যেতে হবে, ভারতে যেতে হবে, অন্যান্য দেশেও যেতে হবে। তাহলে হয় কি, ভারসাম্য আসে, একদিকে পাল্লাটা ঝুলে পড়ে না, এখানে ভারসাম্য আসে। ভারসাম্য তো অলরেডি ইমব্যালেন্সড হয়ে গেছে। 3000 জন ইতিমধ্যেই সেখান থেকে প্রশিক্ষণ এনেছে। কোন পর্যায়ের সেটা আগেই বলেছি, কারা যারা পরবর্তীতে দেশ পরিচালনা করেন। এখন পাকিস্তানে যারা গিয়েছে, এখানে একজন সচিব আর বাকি 11 জন যুগ্ম সচিব পদমর্যাদার, তারা সেখানে প্রশিক্ষণ নিতে গেছেন। চিন্তা করেন তো, এরা তো আর কয়েকদিন পরে সচিব হবে। সচিব হলেই তো বিভিন্ন মন্ত্রণালয়ের সচিবের উপরেই তো সমস্ত দায়িত্ব, সেই তো দেশটা পরিচালনা করেন, মন্ত্রীকে অবহিত করেন, মন্ত্রীকে ব্রিফ করেন, তাকে সবকিছু ডক্ট্রিন দিয়ে দেন, তার কাছে নোট ধরিয়ে দেন। মন্ত্রী শুধু মুখস্থ বিদ্যা তোতা পাখির মতো সেগুলো আওড়ায়। প্রিয় ভাই ও বোনেরা, আপনারাও কি সেটি মনে করেন? জানাবেন মন্তব্যের ঘরে। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বলছে 1 মাসের মধ্যে বিচার কইরা দেখায় দেবো এবং সর্বোচ্চ শাস্তিটাও দিবে। ওই বাচ্চাটার জুলুমের মামলাটা সোহেল রানা তার ব্যাপারে বলছে। এখন আসেন 1 মাসের মধ্যে যে উনি এই মামলার রায়টা দিবে, কিভাবে দিবে? এই রায় দিতে গেলে তো বর্তমান যে সংবিধান আছে এই সংবিধান লঙ্ঘন করতে হবে। হ্যাঁ, আসেন পয়েন্টে। এই সংবিধান লঙ্ঘন না করলে আপনি তো এই রায় 1 মাসে দিতে পারেন না, কোনো মতেই সম্ভব না। তারপরও উনি প্রধানমন্ত্রী, উনি চাইলে পারেন, এবং ওনারা 1/3 মেজরিটি নিয়ে এই সংসদে আছে, ওনারা আইন পাশ করায় নিবে। আমি বলি কি, ওই একটা মামলা না, পল্লবীর একটা মামলা না, প্রত্যেকটা মামলা, এই শিশু কাণ্ডের প্রত্যেকটা মামলার রায় যেন 1 মাসের মধ্যে আসে, সেটা তাড়াতাড়ি আইন পাশ করেন আপনারা 1/3 মেজরিটি। আর বিরোধী দল তো এটা নাই করবে না, না বলার কোনো প্রশ্নই ওঠে না। দেখেন, যে সংবিধানের কথা আপনারা বলতেন, ওই সংবিধান লঙ্ঘন করে এখন আপনাকে ওই 1 মাসের মধ্যে রায় দিতে হবে। তার মানে কি জানেন? তার মানে কি, সংবিধান লঙ্ঘন করা হলো। সংবিধান যেহেতু লঙ্ঘনই করা হলো, এই ভিতর দিয়ে যেহেতু একটা ফাঁক খুঁজে বাইর করতে হবে তো আপনাকে এই বিচারের রায় দিতে গেলে। ওই ফাঁকের মধ্যে ঢুইকা পুরা সংবিধানটা কি রদল বদল করে ফেলান, সংস্কার করে ফেলেন। যতক্ষণ না করবেন ততক্ষণই দেখবেন চারিদিক থেকে আপনাদেরকে বিপদে ফেলার জন্য বিভিন্ন রকম ফাঁদ পাতা হবে। আর যে ফাঁদের মধ্যে আপনারা অলরেডি পা ঢুকাই দিচ্ছেন, হ্যাঁ ভাই, অনেকেই পা ঢুকাই দিছে ওই ফাঁদের মধ্যে। দেখেন, নাসিরুদ্দিন পাটোয়ারি সবকিছু হিলাই দিল। হ্যাঁ, সবকিছু হিলাই দিছে তো এক নাসিরুদ্দিন পাটোয়ারিকে জবাব দেওয়ার জন্য বড় বড় মন্ত্রী থেকে আরম্ভ করে বিএনপির বড় বড় নেতারা কত রকম প্রশ্ন করতেছে, চারিদিকে মাইনাই নিতে পারতেছে না তার সমালোচনা। সে কি সমালোচনা করছিল? নাসিরুদ্দিন পাটোয়ারি মাননীয় প্রধানমন্ত্রীর দিকে ইঙ্গিত করে বলছিল, ওই যে সিলেট গেছিল, তখন বৃষ্টি হয়েছিল, ছাতা ধরছে, বইয়ের হাত ধরা ছিল, ওইটা নিয়ে বলছে যে বৃষ্টি বিলাসে আছে আমাদের প্রধানমন্ত্রী, আর এদিকে হামে বাচ্চারা মারা যাইতেছে, এরকম একটা কথা বলছে। সেটা কিন্তু অনেকেই মাইনা না নিয়া ভয়াবহ প্রতিবাদ। তো আমাদের প্রধানমন্ত্রীকে এই ধরনের কথা বলার সাহস কিভাবে রাখে? দেখেন, একটু আগে বললাম, ট্রাম্পকে যখন মহিষের সাথে তুলনা করলো, সে কিন্তু ওই মহিষের চেহারা দেখে হাইসা দিছে, বলছে হেয়ার স্টাইল আমার মতো, হুবহু আমার মতো। এখন ধরেন, এই মহিষের নাম যদি কোনো কারণে কেউ তারেক রহমান রাখতো, খুনাখুনি হয়ে যেত না ভাই? এই মহিষটা বিক্রি করতে পারতো? এই মহিষ তো কেউ কিনতোই না, ভয়ে ওই বাড়িতে যায় হামলা করতো। তো যদি এই মহিষকে কেউ কিনতো, এরকম একটা বিপদ হইতো না? এটা মাইনা নিতে হবে। ডোনাল্ড ট্রাম্পের মতো মানুষ যদি মাইনা নেয়, আমেরিকার প্রেসিডেন্ট ভাই, উনি যদি মাইনা নেয়, আমাদের মাইনা নিতে অসুবিধা কি? মন মানসিকতার লেভেল আরো উচ্চতায় নিতে হবে। ওই যে উচ্চ কক্ষ আর নিম্ন কক্ষ, হ্যাঁ হ্যাঁ, কত শুনছি, পিয়ার, উচ্চ কক্ষ, নিম্ন কক্ষ, সব কক্ষ এখন তালা বন্ধ, কোনো কক্ষেই ঢুকা যাচ্ছে না। আইন কানুনের কি অবস্থা একটা তুলনা করলেই বুঝতে পারবেন। কোথায়? স্বরাষ্ট্রমন্ত্রীর দেশে, কক্সবাজারে আদালত প্রাঙ্গণে, ওইখান থেকে একজন আসামিকে ছিনিয়ে নিয়ে যাইতেছে, পুরাই সিনেমার স্টাইল। গুলি করতে করতে একজন আসামিকে ছিনায়া একটা সাদা গাড়িতে ঢুকায়া নিয়ে চলে গেল তো ভাই আদালত প্রাঙ্গণ থেকে। আর আদালত প্রাঙ্গণে তো পুলিশ থাকেই, তাদের সামনে থেকে নিয়ে চলে গেল। পুলিশের কথা যখন মনে আসলো, তখন বলতে ইচ্ছা করতেছে, এই যে ঝিনাইদহের মধ্যে নাসিরুদ্দিন পাটোয়ারির উপরে আক্রমণ হইলো, সে যখন মামলা দিতে গেল, সে মামলা নিচ্ছে না, কার জানি হুকুম নিতে চাচ্ছে, বারবার ফোন করতেছে। আপনার আইনের বইতে তো সেইটা লেখা নাই যে উপরে কারো ফোন করে অনুমতি নিতে হবে, নিশ্চয়ই নাই। যার জন্য দেখেন কোনো সংস্কারই হয় নাই, ওই আগের অবস্থায় রয়ে গেছে, আগের সিস্টেমের মধ্যেই রয়ে গেছে। এইটা কোনো কথা? কিন্তু পাটোয়ারি কেমন জিনিস সেটা তো আপনারা জানেন। একটু আগে বললাম না, একাই হিলাই দিছে, একা এমন একটা অবস্থা করছে, কেউ তারে মাইনা নিতে পারতেছে না ভাই। দেখেন, ও তো নিজেকে নিজে ভিলেন ভাবে। হ্যাঁ, ও তো রাজনীতির ভিলেন হইতে চায়। আপনারা জোর করে তারে হিরো বানায় ফেলাইছেন তো এখন। হ্যাঁ, এই মুহূর্তে কিন্তু সে হিরো, চারিদিকে তার নাম ছড়ায় গেছে। ওই থানার মধ্যে 8 ঘন্টা বৈশা ছিল। কেন? মামলা নিতে হবে। 8 ঘন্টা বৈশা থেকে ওইখান থেকে বাইরে এসে বলতেছে, সকাল থেকে এই পর্যন্ত কিছু খাই নাই। কেন? আমার জন্য না, এটা আমার জন্য না, জনগণের জন্য এই কাজটা আমি করছি। জনগণ যেন ন্যায় বিচার পায়, এই থানাতে আইসা সেটা প্রতিষ্ঠিত করার জন্য এই 8 ঘন্টা বৈশা ছিলাম।
ব্যাপারটা কোন দিকে ঘুরাই দিল দেখছেন? রাজনীতি জানে বলেই তো ভাই দেখেন ওই ঢাকা ৮ আসন থেকে আসে আলোচনায় কিভাবে মির্জা আব্বাস সাহেব ওনার কথা নিতে না পাইলা, ওনার কথা নিতে না পাইলা অসুস্থ হয়ে পড়লো। কিন্তু নিতে শিখতে হবে, কারণ কি জানেন, বর্তমানে রাজনীতি তো চেঞ্জ হয়েছে, বদলাইছে, রূপ বদলাইছে তো ভাই। শক্তি কোনোদিন রুইখা দাঁড়ানো যায় না, শক্তি তার রূপ বদলায়, এদিক দিয়া নাহলে ওদিক দিয়া, একদিক দিয়া সামনে যাবেই। যেটা করতেছে এই নাসিরউদ্দিন পাটোয়ারি আপনাদের সবাইকে নিয়ে খেলতেছে। আপনারা তার গুটির চাল হয়ে গেছেন। ওই গুটির চালের মধ্যে বিএনপিকে দেখেন কতটা লজ্জায় ফেলে দিচ্ছে। এটা কি লজ্জার কথা না যে একজন নাগরিকের উপরে অত্যাচার হয়েছে আর ওই নাগরিক একটা মামলা করতে গিয়ে থানায় মামলা নেওয়া হচ্ছে না? এটা কি মেসেজ দিয়ে দিল সবাইকে? আপনাদের অজান্তে একটা মেসেজ দিয়ে দিল। তো এই যে আপনারা হামলা করছেন, এই হামলাতে আপনারা কি পাইলেন? কিছু পাইছেন? কিচ্ছু পান নাই। বরঞ্চ আপনাদেরকে তুলনা করা হচ্ছে ওই ছাত্রলীগের সাথে। দেখেন কিভাবে আপনারা ফাঁদে পড়তেছেন। এগুলো কিন্তু আপনাদেরকে ফাঁদে ফেলা হচ্ছে। হ্যাঁ ভাই, ওই যে ম্যাটিকুলাস ডিজাইন বলে না, ম্যাটিকুলাস ডিজাইনের মাধ্যমে শেখ হাসিনাকে তাড়ানো হয়েছিল। সেই ম্যাটিকুলাস ডিজাইন কি এখন ক্ষয় হয়ে গেছে? ওই মেশিন কি নষ্ট হয়ে গেছে? নিশ্চয়ই না। ওই ম্যাটিকুলাস ডিজাইন বলতে কি জানেন? যখন যে সিচুয়েশন ওইটার মোকাবেলা করা এবং আপনাকে উত্তেজিত করে দেওয়া, আপনার অরিজিনাল চেহারাটা বাইরে আনার জন্য। যার জন্য দেখেন নাসিরউদ্দিন পাটোয়ারি প্রধানমন্ত্রী থেকে আরম্ভ করে স্বরাষ্ট্রমন্ত্রী উনাকে নিয়েও তো কথা বলছে না সালাউদ্দিন সাহেবের কথা, যে উনি শিলং থেকে আসছে, উনি দেশ চালাতে পারতেছে না, আইন কানুন ভালো না, উনাকে লাল চুড়ি পরাই দিতে হবে। বলছে তো ভাই। কেন বলছে? কারণ ও নিজেকে ভিলেন বানাইতে চায়, রাজনীতির ভিলেন। এখন যদি আপনি ওর মুখ বন্ধ করার চেষ্টা করেন বা ওকে উঠায় নিয়ে আসেন, যেমন শুনছি ওর নামে একটা মামলাও দেওয়া হয়েছে, এতে ওর কোনো ক্ষতি হবে না, বরঞ্চ আরো উপরের দিকে উঠবে। কারণ কি জানেন, ও তো এইটাই চাইতেছে, রাজনীতির ভিলেন হইতে চাইতেছে। আপনারা জোর করে ওরে হিরো বানাই দিতে চাইতেছেন এবং অলরেডি ও হিরো হয়ে গেছে। ও কি চাইতেছে? সরকারের অরিজিনাল চেহারাটা বাইরো। আমি এমন ভাবে আঘাত করব যেন আমারে অ্যারেস্ট করে নিয়ে যায়, আমারে উঠায় নিয়ে যায়। তারে উঠায় নিয়ে গেলেই তো ভাই তার পিছনে তো আছে, তার পিছনে তো আছে। সে তো আর একা না, শিবির কইরা আসছে, কিন্তু শিবির থেকে উঠে আসা ছেলে, রাস্তাঘাটের ছেলে না ভাই। বহু আগে এই ভারতের আধিপত্যের বিরুদ্ধে জবান করছে, রাজুতে দাঁড়ায় ছিল, একা দাঁড়ায় ছিল, ওইখানে অনশন করছে, রাজনীতি করতে করতে আসছে। আপনাদেরকে খালি টোকা দিয়ে ছাইরা দেয় আর আপনাদের অরিজিনাল চেহারা বাইরে। দর্শক, আমি আশা করছি আপনারা সকলেই অত্যন্ত মনোযোগ সহকারে সবগুলো ভিডিও দেখাচ্ছেন। এমনকি দর্শক, যদি এই ভিডিওগুলো সম্পর্কে আপনাদের কোনো মতামত থেকে থাকে তাহলে তো অবশ্যই জানাবেন। দর্শক, নিউজটি শেষ করছি এখানেই, ফিরছি পরবর্তী নিউজে নতুন কোনো টপিকে। আল্লাহ হাফেজ।